ইতিহাস পাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি ক্লাস 7 2024 সেকেন্ড ইউনিট টেস্টের রায় ও মার্টিনের ইতিহাস প্রশ্নবিচিত্রার 1 নম্বর স্কুলের প্রশ্নপত্রে। একের দাগের 1 বন্দে গান ই চাহলগানি কথার মানে হলো, এটি হবে অপশান বি 40 জন বান্দা। 2 দাগের প্রশ্নটি হলো সুলতান রাজিয়ার মৃত্যু হয়েছিল, এটি হবে অপশান ডি 1240 খ্রিস্টাব্দে। 3 দাগে দহ মানে এটি হবে অপশান এ 10। 4 দাগে বিলগ্রামে যুদ্ধ হয়েছিল, এটি হবে অপশান এ 1540 খ্রিস্টাব্দে। 5 দাগে টমাস রো এসেছিলেন মোগল সম্রাট, এটি হবে অপশান সি জাহাঙ্গীরের দরবারে। 2 দাগের 1 আনুষ্ঠানিক পোশাককে কি বলা হয়, এটি হবে খিলাত বলা হয়। 2 উলাক কাকে বলে, ভারতে ঘোড়ার ডাকের ব্যবস্থাকে উলাক বলা হয়। 3 আকবরনামা কে লিখেছেন, এটি হবে আবুল ফজল আকবরনামা লিখেছিলেন। 4 দাগে আকবরের দরবারে 9 জন বিশিষ্ট মানুষদের একত্রে কি বলা হতো, নবরত্ন বলা হতো। 5 দাগে ভাস্কো দা গামার পরে কোন পর্তুগিজ নৌসেনাপতি ভারতে আসেন, এটি হবে ডিক অফ আলবুকার্ক। 3 দাগের 1 প্রশ্নটি হলো টিকা লেখো খুতবা। এর উত্তরটি হলো খুতবা শব্দের আসল অর্থ হলো ভাষণ। কোনো কোনো সুলতানের শাসনকালে মসজিদের ইমাম শুক্রবারে নামাজের পর খুতবা পাঠ করতেন। এই খুতবায় খলিফা ও সুলতানের নামের উল্লেখ থাকত। খুতবা পাঠের উদ্দেশ্য হলো সুলতান যে নিয়ম মেনে শাসন করছেন তা জনগণকে জানানো। 3 দাগের 2 প্রশ্নটি হলো টিকা লেখো খানুয়ার যুদ্ধ। উত্তরটি হলো খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে হয়েছিল। দিল্লির মুঘল বাদশাহ বাবর ও মেওয়াড়ের রানা সংগ্রাম সিংহের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়েছিল। খানুয়ার যুদ্ধের ফল বাবরের জয়লাভ। খানুয়ার যুদ্ধে মুঘল বাদশাহ বাবর মেওয়াড়ের রানা সংগ্রাম সিংহকে পরাজিত করে জয়লাভ করেছিলেন। 3 দাগের 3 প্রশ্নটি হলো টিকা লেখো হুন্ডি। উত্তরটি হলো হুন্ডি হলো এক বিশেষ ধরনের ও বিভিন্ন মূল্যের কাগজ, যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত। মধ্যযুগে ভারতে হুন্ডি ব্যবস্থা চালু হয়েছিল। হুন্ডি ব্যবস্থার ধরন, মধ্যযুগে ভারতে কাগজের ব্যবহার শুরু হয়। এই সময় সরাব নামে এক শ্রেণীর অর্থ ব্যবসায়ীরা বণিকদের কাছ থেকে ধাতু মুদ্রা নিয়ে তার কাগজের হুন্ডি দিত। ওই হুন্ডি দিয়ে বণিকরা অন্য জায়গায় নির্দিষ্ট পরিমাণ মুদ্রা নিতে পারত। ফল, হুন্ডি ব্যবস্থা প্রচলনের ফলে বণিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো অনেক নিরাপদ ও সহজ হয়েছিল। 4 দাগের 1 প্রশ্নটি হলো পর্যটক পেজের বর্ণনায় বিজয়নগর সম্বন্ধে লেখো। উত্তরটি হলো পর্যটক পেজের বর্ণনায় বিজয়নগর। নগরটি রোম শহরের মতোই বড়, দেখতে বড়ই সুন্দর। নগরের ও বাড়িগুলির বাগানের মধ্যে অনেক গাছের কুঞ্জ আছে। স্বচ্ছ জলের অনেকগুলি খাল শহরের মধ্য দিয়ে প্রবাহিত। মাঝে মাঝে আছে দিঘি। রাজপ্রাসাদের কাছেই আছে তালবন ও অন্যান্য ফলের গাছ। এই নগরের লোক সংখ্যা অসংখ্য। রাস্তায় ও অলিতে গলিতে এত লোক ও হাতি চলাচল করে যে তার মধ্য দিয়ে অশ্বারোহী বা পদাতিক কোনো সৈন্য যেতে পারে না। এ শহরটির মতো এত খাওয়া পরার ব্যবস্থা পৃথিবীর অন্য কোনো শহরে নেই। এখানে চাল, গম ও অন্যান্য শস্য প্রচুর পরিমাণে পাওয়া যায়। রাস্তায় ও বাজারে ভারবাহী এত ষাঁড় চলাচল করে যে তাদের মধ্য দিয়ে যাওয়া যায় না, হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কিংবা অন্য রাস্তা দিয়ে যেতে হয়। 4 দাগে 2 প্রশ্নটি হলো দাক্ষিণাত্য ক্ষত ব্যাখ্যা করো। উত্তরটি হলো মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময় দক্ষিণ ভারতে মারাঠাদের ক্ষমতা অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব দক্ষিণ ভারত জয় করে বেশি রাজস্ব আদায় করতে ও মারাঠাদের দমন করতে চেয়েছিলেন। বিজাপুর ও গোলকুন্ডা দখল। ঔরঙ্গজেব দক্ষিণ ভারতের বিজাপুর ও গোলকুন্ডা রাজ্য দখল করেছিলেন। মারাঠা সাম্রাজ্য দখলের চেষ্টা। ঔরঙ্গজেব মারাঠা সাম্রাজ্য দখল করতে গিয়ে ব্যর্থ হন। দাক্ষিণাত্য ক্ষত। ঔরঙ্গজেব দাক্ষিণাত্যকে নিজের অধিকারে আনার জন্য 25 বছর ধরে চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। একেই দাক্ষিণাত্য ক্ষত বলা হয়। 1707 খ্রিস্টাব্দে এই দাক্ষিণাত্যেই ঔরঙ্গজেবের মৃত্যু হয়। 4 দাগের 3 প্রশ্নটি হলো দিল্লির লালকেল্লা সম্বন্ধে লেখো। উত্তরটি হলো লালকেল্লা। দিল্লির লালকেল্লা প্রায় 200 বছর ধরে মুঘল শাসকদের অন্যতম বাসস্থান ছিল। পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের রাজত্বকালে এটি নির্মিত হয়। লাল বেলে পাথরে নির্মিত এই কেল্লার নাম কিলা মুবারক। আয়তন ও সীমানা। দিল্লির মধ্যভাগে অবস্থিত লালকেল্লার আয়তন আগ্রা দুর্গের প্রায় দ্বিগুণ ছিল। লালকেল্লার পূর্ব দিকে ছিল যমুনা নদী এবং পশ্চিমে ছিল পরিখা। বৈশিষ্ট্য: লালকেল্লার 4টি বড় দরজা, 2টি ছোট দরজা ও 21টি বুরুজ ছিল।
দুর্গের মধ্যে এক ভাগে ছিল রাজপরিবারের বাসস্থান আর অন্যদিকে ছিল বিভিন্ন দপ্তর। দুর্গ শহরের মধ্যে যেসব নালাগুলি দিয়ে জল বয়ে যেত সেই সব জলবাহী নালাগুলি নহর-ই বিহিসত বা স্বর্গের খাল নামে পরিচিত। ইসলামিক রীতি অনুযায়ী এই খালগুলিকে সাম্রাজ্যের সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হতো। মুঘল আমলে এই দুর্গটি বানাতে খরচ হয়েছিল প্রায় 91 লক্ষ টাকা। বর্তমানে প্রতি বছর ভারতের স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। 5-এর দাগের 1-এর প্রশ্নটি হলো, পাগলা রাজা কাকে বলা হয়? তুঘলকি কাণ্ড সম্বন্ধে লেখো। উত্তরটি হলো, পাগলা রাজা দিল্লির সুলতান মুহাম্মদ বিন তুঘলককে পাগলা রাজা বলা হয়। তুঘলকি কাণ্ড কারখানা। আজকের দিনেও কোনো ব্যক্তি খামখেয়ালি কাজ করলে তার কাজকে তুঘলকি কাণ্ড কারখানা বলা হয়। আসল কারণ, দিল্লির সুলতান মুহাম্মদ বিন তুঘলক খামখেয়ালি আচরণ করতেন। 1 নম্বর হলো দোয়াব অঞ্চলে রাজস্ব বৃদ্ধি। তিনি বাড়তি কর আদায় করার জন্য দোয়াব অঞ্চলের রাজস্ব বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু পরে তা প্রত্যাহার করতে হয়েছিল। 2 নম্বর হলো রাজধানী স্থানান্তর। তিনি তাঁর রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে গিয়েছিলেন, কিন্তু পরে আবার দিল্লিতেই ফিরে এসেছিলেন। 3 নম্বর হলো তামার মুদ্রা প্রচলন। তিনি দেশে তামার মুদ্রা চালু করেছিলেন, কিন্তু পরে তাও ফিরিয়ে নিয়েছিলেন। 5-এর দাগে 2-এর প্রশ্নটি হলো, শেরশাহের সংস্কারগুলি ব্যাখ্যা করো। উত্তরটি হলো, ভূমিকা। সম্রাট শেরশাহ ছিলেন বিজেতা হিসেবে শ্রেষ্ঠ আর শাসক হিসেবে শ্রেষ্ঠতম। দিল্লির শাসক হিসেবে তিনি মাত্র 5 বছর রাজত্ব করেছিলেন, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই শাসন ব্যবস্থার সর্বত্র তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। তার শাসন ব্যবস্থার মধ্যে অনেক মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায়। শেরশাহের সংস্কার। 1 হচ্ছে ভূমি রাজস্ব। ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে শেরশাহ অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেন। পাট্টা, শেরশাহ কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার এবং তাকে কত রাজস্ব দিতে হবে তা লিখে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হতো। কবুলিয়ত, পাট্টাপ্রাপ্ত কৃষকরা রাজস্ব দেওয়ার কথা স্বীকার করে বা কবুল করে সরকারকে যে দলিল সই করে দিত তাকে কবুলিয়ত বলা হতো। 2 বিচার সংস্কার। শেরশাহ পক্ষপাতহীন ও কঠোর বিচার ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি তাঁর সাম্রাজ্যের মধ্যে একই ধরনের আইন ও দণ্ডবিধি প্রবর্তন করেন। সম্রাট স্বয়ং প্রতি বুধবার আপিল মামলার বিচার করতেন। অপরাধীকে শাস্তিস্বরূপ বেত্রাঘাত, অঙ্গচ্ছেদ, এমনকি প্রাণদণ্ডও দেওয়া হতো। 3 যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সুদীর্ঘ ও প্রশস্ত রাজপথ নির্মাণ শেরশাহের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তিনি পূর্ববঙ্গের সোনারগাঁ থেকে পেশোয়ার পর্যন্ত 1400 মাইল দীর্ঘ পথ নির্মাণ করেন, যা সড়ক-ই-আজম, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড নামে পরিচিত। তিনি আগ্রা থেকে বুরহানপুর ও আগ্রা থেকে যোধপুর পর্যন্ত রাস্তা নির্মাণ করেন। তিনি পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা নির্মাণ করেছিলেন। তিনিই প্রথম ঘোড়ার পিঠে ডাক আদান প্রদানের ব্যবস্থা করেন। 4 ধর্মনীতি। শেরশাহ ছিলেন সুন্নি মুসলমান। তিনি ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণ করে শাসন পরিচালনা করতেন। ব্রহ্মজিৎ গৌড় তাঁর প্রধান সেনাপতি ছিলেন। তাঁর উদারনীতির জন্য তিনি ভারতের জাতীয় সম্রাটের মর্যাদা লাভ করেছেন। সামরিক সংস্কার। শেরশাহ সেনাবাহিনীকে সুগঠিত করার জন্য দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন। উপসংহার। মধ্যযুগে মাত্র 5 বছর রাজত্ব করে শেরশাহ উন্নত শাসন কাঠামো রচনা করেন। এ প্রসঙ্গে ঐতিহাসিক স্মিথ বলেছেন যে শেরশাহ যদি আরও কয়েক বছর জীবিত থাকতেন তাহলে ভারতের ইতিহাসে হয়তো মহান মুঘলদের আবির্ভাব সম্ভব হতো না। 5-এর দাগে 3-এর প্রশ্নটি হলো, সুলতানি আমলে জল সংরক্ষণ ও জল সরবরাহ সম্বন্ধে লেখো। উত্তরটি হলো, দিল্লিতে সুলতানি শাসনের সূচনা হয় সুলতান কুতুবউদ্দিন আইবকের সময় থেকে। এই সময় থেকে রাজধানী হিসেবে ও ধর্মীয় কারণে দিল্লির গুরুত্ব বেড়েছিল। দিল্লি শহরের একটি প্রধান সমস্যা ছিল জলের অভাব। দিল্লির সুলতানরা দিল্লিবাসীর সুবিধার জন্য বিভিন্নভাবে জল সংরক্ষণ ও জল সরবরাহের ব্যবস্থা করেছিল। জল সংকটের কারণ। দিল্লির জল সংকটের কারণ হলো 1 আরাবল্লীর পাথুরে এলাকায় দিল্লির অবস্থান, 2 দিল্লির জনসংখ্যা বৃদ্ধি, 3 যমুনা নদীর ঘন ঘন খাত পরিবর্তন করা প্রভৃতি। জল সংরক্ষণ ও জল সরবরাহে সুলতানদের গৃহীত ব্যবস্থা। সুলতান ইলতুৎমিশের উদ্যোগ। সুলতান ইলতুৎমিশ দিল্লিবাসীর প্রয়োজনীয় জলের চাহিদা মেটানোর জন্য একটি জলধার হৌজ-ই-শামসি বা হৌজ-ই-সুলতানি খনন করেছিলেন। ইবন বতুতার বর্ণনায় 8 কোণ বিশিষ্ট এই জলধারটির বর্ণনা আছে।
সুলতান আলাউদ্দিন খলজির উদ্যোগ। সুলতান আলাউদ্দিন খলজি একটি চারকোনা বড় জলাধার খনন করে জল সংরক্ষণ ও জল সরবরাহের ব্যবস্থা করেছিলেন। এটি হৌচি আলাই নামে পরিচিত ছিল, পরে এর নাম হয়েছিল হৌচি খাস। সুলতান গিয়াসউদ্দিন তুগলকের উদ্যোগ। গিয়াসউদ্দিন তুগলক তুঘলকাবাদে উঁচু বাঁধ দিয়ে জল ধরে রেখে একটি জলাধার তৈরি করেছিলেন। সুলতান ফিরোজ শাহ তুগলকের উদ্যোগ। সুলতান ফিরোজ শাহ তুগলক খাল কেটে শহরে জল সরবরাহের ব্যবস্থা করেছিলেন। তিনি পুরনো কিছু নালার সংস্কার করে শহরে জল সরবরাহ স্বাভাবিক করেছিলেন।